হ্যালো। জি। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। আমি নজরুল ইসলাম সাচিব। তোমাকে যা বলা তা কি বলেছো আমার স্বদেশ এবং পৃথিবী। প্রতিদিন আমাদের নতুন দিবস আসে, নতুন ঘটনাবলী আমরা দেখতে পাই। আবার নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধ চলছে। আমেরিকা অ্যাটাক করছে বেপরোয়াভাবে, ইরান কাউন্টার দিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমি বড় সরকার আসছি যে ইসরায়েল ইসরায়েল লেবাননেও আবার এক সিটে হামলা করছে। এখন সামনে কি মিস্টার নেতানিয়াহুর ইলেকশন আছে স্যার? ইলেকশন আছে। নেতানিয়াহু ইলেকশনে বৈতরণী পার হওয়ার জন্য কি এই যুদ্ধ যুদ্ধ খেলাটা কন্টিনিউ করছেন? পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি মামলাটাও সামনে বিচারের রায়ের দিকে আছে। নেতানিয়াহু নিজেকে সেভ করার জন্য কি আমেরিকাকে যুদ্ধে কন্টিনিউ করাচ্ছে? অ্যাডভোকেট বদরুল স্যার। এটা একটা কারণ। একটা কারণ ইসরায়েলের নির্বাচন আসন্ন এবং হ্যাঁ, বিরোধী দল হ্যাঁ, ওরা দুইটা বড় গ্রুপ তারা একত্রিত হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে এবং তাদের অবস্থান খুবই শক্ত। এই দুইটা দল যদি এক হয়, এটা একটা বিপদ। আগে থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, বিচারাধীন। সেটা আগে থেকেই চলছে এবং ইসরায়েলের লোকজনের যে নেতানিয়াহুকে নিয়ে যে একটা ধারণা ছিল, একটা সুপারম্যান, যে অপ্রতিরোধ্য। এবার তো তেল আবিবের অভিজাত এলাকায় ঘরে বসে বেগুড়ে মারা গেছে অনেক লোক। তেল আবিবের গুরুত্বপূর্ণ কমার্শিয়াল এরিয়াতে বিল্ডিং ভাঙছে, সামরিক স্থাপনা নষ্ট হয়েছে। ফলে নেতানিয়াহু যে প্রতীক ছিল, ইসরায়েলিরা মনে করতেছিল যে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হয় সেটা ইসরায়েলের বাইরে হয়, ইসরায়েলের ভিতরে কেউ ঢুকতে পারে নাই। আপনি অনেক অনেক বহু বছর ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু কিন্তু গভীরে ভিতরে এইভাবে কেউ ঢুকতে পারে নাই। ফলে এই যুদ্ধটা নেতানিয়াহু জিতার জন্য পাগল করা হয়েছে এবং সাম্প্রতিকভাবে ইহুদি লবি ছাড়া পৃথিবীতে আমার আর কোনো শক্তি দেখি না যারা ট্রাম্পের একটা স্বাক্ষরিত চুক্তি থেকে তাকে বেরিয়ে আসার এই যে দৃষ্টান্ত, এটা আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার প্রতি চরম চপেটাঘাত। যে ট্রিটি বা পেক্ট মানার যে একটা ইন্টারন্যাশনাল একটা নর্মস আছে, আন্তর্জাতিক একটা ঐতিহ্য আছে, এটাই প্রথমবারের মতো কে লঙ্ঘন করলেন? আমেরিকা কার কথায়? নেতানিয়াহুর কথা লঙ্ঘন করলেন। তো এইটা নেতানিয়াহুর জন্য ইসরায়েলি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে অনেক ইসরায়েলিরা ইসরায়েল থেকে মাইগ্রেট করে ফেলতেছে। তাদের মধ্যে সংকট তৈরি হয়েছে। অনবরত কয়েক দফা কারফিউ ছিল, কয়েক দফা আপনার সাইরেন বাজছে, বাংকারে থাকতে হয়েছে। মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে। আপনি অন্যের ক্ষতিগুলো করতে তো নিজের ঘরে হবে। আপনি দক্ষিণ লেবাননে প্রতিদিন লোক মারছেন, গাজায় লোক মারছেন। এটা করছে শুধু যে ইসরায়েলের নির্বাচন সেজন্য না, তার আরেকটা কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও মধ্যবর্তী নির্বাচন একবারে কাছাকাছি চলে আসছে। তো ট্রাম্পের একটা কার্ড ছিল যে ওয়ার্ল্ড কাপে যদি অন্তত আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এই খেলায় রেফারিং দেখে, খেলার সিস্টেম গ্রুপিং দেখে মনে হচ্ছে যে এই সেই ট্রাম্পের হাত আপনার শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ থেকে একবারে ওই খেলা পর্যন্ত গেছে। ইরান টিম পুরোটা ঢুকতেই পারে নাই। তো ট্রাম্প পুরো বিশ্বের, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সারা বিশ্বে অন্তত একটা শান্তির বার্তা দিতেন, মানবাধিকারের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন। এর কোনোটাই যায় না। আপনি একটা রাষ্ট্রের ভিতর ঢুকে ডিক্লেয়ার করে তার শীর্ষ নেতাদেরকে হত্যা করা, এটা গণতন্ত্র না, মানবাধিকার না। আপনি সিভিল এরিয়া অ্যাটাক করা, শিশুদের, স্কুলের শিশুদের উপর অ্যাটাক করা, এটা তো ভয়াবহ বর্বরচিত ব্যাপার। আমি মনে করি যে এই যুদ্ধ চালিয়ে নিয়ে যে বেনিফিটটা তারা ইলেকশনে চাচ্ছে, তার চেয়ে তাদের জন্য বেটার ছিল যুদ্ধ না করে। এমনকি ইসরায়েল যদি লেবাননে যুদ্ধ বন্ধ করে, নেতানিয়াহুর একটা চান্স ছিল। কারণ এই যুদ্ধের পরে কিন্তু নেতানিয়াহুর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে যে ইসরায়েল অজেয় না। আগে মনে করতো অজেয়, তাকে হারান যায় না, কিন্তু এই যুদ্ধের পরে তো দেখা যাচ্ছে যে অজেয় না, সুরক্ষিত না। তারপরে মানে অন্যান্য শক্তি যারা মিডল ইস্টারে আছে তাদেরকে যে একেবারে হটাই দিতে পারে সেরকমও না। আপনার হুতিদের এখনো মোকাবেলা করতে হচ্ছে তাদের। হুতিরা ইয়েমেন থেকে প্রায় আক্রমণ করতেছে। লেবাননের এখনো কি হিজবুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে? শক্তি সঞ্চয় করে তারাও বারবার আঘাত করতেছে। এখন যদি নির্বাচনের জন্য ট্রাম্প এবং নেতানিয়াহু মনে করেন যে তারা যুদ্ধ কার্ড খেলবেন,
তাহলে যে মাঝখানে ট্রাম্পের যে ইমেজটা তৈরি হয়েছিল এই চুক্তির মাধ্যমে, সেটা তো তার, এটাকে বলে ট্রাস্ট ওয়ার্দিনেস, বিশ্বাসযোগ্যতা। ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা তো নাই একদম। এবং সেই সাথে নেতানিয়ারও তো মানে যাবে, মানে এই সমস্ত লোকরা পরবর্তী নির্বাচনে জিতা আমি মনে করি না। এবং নেতানিয়ার বন্ধুকে পৃথিবীতে এখন ট্রাম্পের সাথে একসময় ভালো হয় একসময় খারাপ হয়, সে বলছে আরেকটা দেশ তার বন্ধু ভারত। এখন এই যে মুসলমানদের শত্রু কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। যুক্তরাষ্ট্র, বিশেষ করে ইহুদি লবি, আপনার এইদিকে ইসরায়েল, এবং আমার পাশের রাষ্ট্র ভারত, তারাই মুসলমানদের শত্রু। হুম। সাচি বলেন। তো না, আচ্ছা, কালকে ইরানের ওই সামরিক মুখপাত্র বলছে যে ইসরায়েলের চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে এবং ইসরায়েলকে আমরা দেখে নিব ইসরায়েল কত দূরে এগোতে পারে নেতানিয়াহু যুদ্ধ যুদ্ধ খেলাটা খেলে। এটা তো বলতেই পারে, কারণ আপনি দেখেন এটা তো নিশ্চিতভাবেই বলা যায় যে ইরানের অ্যালায়েন্স একটা অ্যালায়েন্স আছে, সেখানে হিজবুল্লাহ আছে, আপনি হুতিরা আছে। ইরাকে আপনি দেখছেন ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা ইরানের চেয়ে কম লোক হয় নাই আপনার কারবালা এবং অন্যান্য জায়গায়। তো ফলশ্রুতিতে এই যে তাদের একটা অ্যালায়েন্স, আপনি যদি যুদ্ধ বিরতিতে যান, গিয়ে লেবাননে হামলা অব্যাহত ভাবে চালিয়ে গেছে, আসলে এদের একটা শাস্তি হওয়া দরকার। তা আমি মনে করি যে এখনো মানে মুসলিম বিশ্বের যারা দর্শক গ্যালারিতে আছেন, বিশেষ করে যারা উপসাগরের আশেপাশে, ওই পারে লোহিত সাগরের ওই পারে আফ্রিকায়, মিশর, আমি তাদেরকে একটা সতর্কবাণী করতে চাই। যদি ইরান না টিকে, টার্কি টিকবে না, মিশরও টিকবে না। কারণ আপনার ইসরায়েল ইসরায়েল বলে দিচ্ছে আমি টার্কিতে আক্রমণ করতে পারি যে কোনো সময়। কেন টিকবে না আমি বলি। আপনি যদি ইরানকে বাদ দেন, মুসলিম বিশ্বের কিছুটা সুপার পাওয়ার, পাকিস্তান, মিশর, টার্কি, আপনি বুঝতে পারছেন। মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো আছে, কিন্তু ইসরায়েল জানে যদি মিশর বাইকা বসে, গাজা ইসরায়েলের থাকা মুশকিল আছে। টার্কির সাথে সম্পর্ক কোনো মারমুখী কিছু নাই, কিন্তু এটা খুব ভালো করে জানে টার্কি যদি এই জায়গায় যোগ দেয়, তার প্রচুর ড্রোন বেস মিশর আছে। মিশরকে তো আপনার আমেরিকাকে দেয়া ম্যানেজ করে রাখছে, মিশরের সামরিক শাসক হ্যাঁ, হ্যাঁ। আমেরিকা এখানে কন্টিনিউ। তারপরেও সাচি বিশ্বাস নাই তো। এখন মনে করেন ড্রাইভার ফেসিস্ট আছে, শেখ হাসিনার চাস্তো ভাই সিসি, এটা একই টাইপ, জোর করে বসছে এসে ইলেকশন টিলেকশন বগাস, এগুলো সব রাতের ভোট। তো এই যে সিসি আছে, কালকে সিসির জায়গায় এবিসি একজন আসতে পারে। তা এই মিশরের যে সামরিক শক্তি, পাকিস্তান, মিশর এবং টার্কি, এইসব দেশের বোঝা উচিত ইরান যদি না থাকে, আপনি বলেন মিডিল ইস্টের যে পারস্য উপসাগরের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, তাদেরও তো দাম কমে যাবে। তখন তো একেমাব দ্বিতীয়ম হয়ে যাবে, একেমাব দ্বিতীয়ম, এক ঈশ্বর, এক ঈশ্বর হয়ে যাবে, যে মানে আমেরিকা এবং ইসরায়েল। এবং তারা সমস্ত তেলের উপর আধিপত্য অর্জন করবে। মধ্যপ্রাচ্যের কোন দেশের যে স্বাধীনতা এখন সিম্বলিক আছে, সেটাও তার থাকবে না। এই কথাগুলা মধ্যপ্রাচ্যের শেখ আমির বাদশাহ যারা আছেন, তাদের বুঝতে হবে যে এই যুদ্ধে দ্রুত আমেরিকার উপর চাপ দিয়ে আবার বিরতিতে যাওয়া উচিত, কিংবা ইরানের পক্ষ নেওয়া উচিত। তাহলে তারাও আক্রমণ থেকে বাঁচবে। তাদের ঘোষণা দেওয়া উচিত যে আমরা ইরানকে নৈতিকভাবে সমর্থন করি, কারণ তারা যুদ্ধবিরতির উপর যুদ্ধ শুরু করে নেয়, কিন্তু ইরান যেন আমাদের আক্রমণ না করে, আমাদের দেশের মার্কিন সামরিক হামলা না করে, ইসরায়েলে হামলা করে আমরা আসি, তাইলেও তো হয়। এবং আমি আমি মনে করি এটা এটা যদি মুসলিম বিশ্বের কিছু কিছু দেশ আগাই আসে, ইন দি মিন টাইম লেবানন কিন্তু। লেবানন একটা দেশ হিসাবে কি তার ন্যূনতম সামরিক শক্তি নাই? এই যে লেবানন তছনছ করে দিচ্ছে, দক্ষিণের অঞ্চল দখল করতেছে, লেবাননের রাষ্ট্রীয়ভাবে লেবাননে একটি তারা রাষ্ট্রীয়ভাবে তো কোনো কাউন্টার। লেবাননে লেবানন তো এই কারণে লেবাননে তো এই কারণে লেবানন একটা মিশ্র সরকার। লেবাননের তিনটা সম্প্রদায়, মেরোনাইট খ্রিস্টান, শিয়া এবং সুন্নি। তো লেবাননে মেরোনাইট খ্রিস্টান থেকে প্রেসিডেন্ট হয়, এবং সামরিক বাহিনী প্রেসিডেন্টের অধীন। আর সরকার হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত, এটা সুন্নিদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হন, এবং পার্লামেন্টের স্পিকার হন একজন এই শিয়া। তো এখানে সেজন্য লেবাননে ওই মেরোনাইট খ্রিস্টান প্রেসিডেন্ট যেটা এখন যে আছে, মিশেল আও,
তার আন্ডারে আর্মি, সে বহু বছর ধরেই হিজবুল্লাহ এবং শিয়াদের সাথে কাজ করতেছিল। এখন মনে হচ্ছে কিছুটা পিছু টান দিচ্ছে। তাদের তাদের উপর ফ্রান্সের চরম প্রভাব ছিল, কিন্তু ফ্রান্সকে উপেক্ষা করে এখন আমেরিকার প্রেসক্রিপশন নিচ্ছেন, এবং মানে সরাসরি শান্তি আলোচনায় গেছেন। এবং মিশেল আউন এই চুক্তি করে উনি বরং ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছেন হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ করা উচিত। উনার নিজের আর্মি ইসরায়েলের মুখোমুখি হচ্ছে না, যাও করতেছে হিজবুল্লাহ সেটাকেও উনি বলছেন অস্ত্র সমর্পণ করে। এটাই তো মূল সমস্যা। ওখানে ডিভাইড এন্ড রুল করছে লেবাননে। লেবাননে ইয়েদের নিয়ে আসছে তাদের সাথে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো লেবাননে এই কারণে লেবাননে এই ঘটনাগুলো ঘটতেছে। আপনি লেবাননের হিজবুল্লাহর প্রভাব যে এলাকা, সেটা কিন্তু পাহাড়ি এলাকা, অনেক উচ্চ পাহাড়ি এলাকা এবং পাহাড়ি রাস্তা। ওগুলো অপারেশন করাও খুব ডিফিকাল্ট। মানে আপনার আহ, লিটানি নদী পর্যন্ত ইসরায়েলিরা নেওয়ার চেষ্টা করলেও এটা কিন্তু একটা ট্র্যাপ। এটা কিন্তু কিন্তু ট্র্যাপ বিস্তৃত। ইসরায়েল তো ইয়ার অ্যাটাকিং করছে, ইয়ার অ্যাটাকিং করেই তো সব স্ট্রাকচার ভেঙে দিচ্ছে। টাউন হ্যাঁ, সিটি যা আছে, ইয়ার ইয়ার অ্যাটাকিং করে টাউন সিটি সব গুড়াই দিচ্ছে তো, হসপিটাল, প্রাইভেট। হ্যাঁ, এটা করতেছে কারণ ওরা দেখতেছে কি, দেখতেছে যে আপনার হামাস ছিল গাজায়, অনেকাংশে দুর্বল করে ফেলছে, একটা শক্ত গ্রুপ। আপনার হিজবুল্লাহ ছিল লেবাননের শক্তিশালী গ্রুপ, ইয়েমেনের হুতিরা আছে শক্তিশালী গ্রুপ, প্লাস ইরান। তো তারা ইরাকেও একটা একটা বড় সমর্থন আছে ইরানিদের পক্ষে। প্রধানমন্ত্রী তো তাদের পক্ষেই আছে ইরানের। তো এই ইরানের এই যে এই কারণেই তো সমস্যা। বলে আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যটা কি? ইরান এবং তার মিত্রদের একযোগে আক্রমণ করা। শান্তি চুক্তি করে বললো যে ইরানের যুদ্ধ বন্ধ, ওইদিকে লেবাননিদের মারা শুরু করলো। ইরান ডাইরেক্টলি হামলাও করতে পারে না ইসরায়েলে। এই সমস্ত চতুরতা চলছে আর কি। এই চতুরতার মধ্যে আমি মনে করি ইসলাম পৃথিবীতে যেটা। তুরস্ক তুরস্ক বাহরাইন, কাতার যারা আছে, যারা এই বিষয়টা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যকে কোণঠাসা করে ভবিষ্যতে তেল সম্পদ সমস্ত সম্পদ আরো লুণ্ঠন করে এরা একচিটে লুণ্ঠন করতে চায়। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো বোধগম্য হওয়ার পরে তাদের একটা জোটের একটা একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তো আসা উচিত। তুরস্ক, ইরান, বাহরাইন, কাতার, যে সব অপার দেশগুলো আছে তাদের। টার্কি পারে, কারণ টার্কি নাটোর মেম্বার, এবং টার্কির সাথে আমেরিকার এমন কোনো প্যাক্ট নাই, সামরিক প্যাক্ট যেখানে দ্বিপাক্ষিক কোনো বাধ্যবাধকতা আছে। কিন্তু উপসাগরীয় দেশগুলো তো পারবে না। উপসাগরীয় দেশগুলা তাদের নিরাপত্তার ব্যাপারে ঘাঁটি করার হুম। অনুমতি দিচ্ছে আমেরিকাকে। তাদের সাথে নানান ধরনের চুক্তি আছে আমেরিকার। সৌদি আরব কিছুটা পাকিস্তান সামরিক বাহিনীকে ইনভলভ করছে, অন্যান্যরা তো শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনী। তাদের আমেরিকার এর বাইরে যাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। সেটাই তাদের সমস্যা, এবং সেজন্যই তারা আক্রমণের শিকার হচ্ছে। তারা তো কার্যত এখানে আমেরিকার আহ, আপনার আহ, ইয়ে হিসেবে কাজ করতেছে, প্রক্সি হিসেবে কাজ করতেছে। এবং প্রত্যেকটা দেশে বিপুল পরিমাণে মার্কিন সৈন্য আছে, ঘাঁটি আছে। তো এরা কোনো মতেই ইসরায়েল বিরোধী অবস্থান নিতে পারবে না, এই অবস্থা এরা নাই। আর নিজেদের আর্মির যা আছে সাম্প্রতিক সেই সময়ে সক্ষমতা। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ইরানের সাথে একটা সামরিক চুক্তি হয়েছে। সৌদি আরবের সাথে 2 বছর আগে থেকেই হ্যাঁ। ইরানের ইরানের কূটনৈতিক সম্পর্ক হয়েছে চীনের মধ্যস্থতায়। রাষ্ট্রদূত বিনিময় জি। হয়েছে। সৌদি আরব একটু বেরিয়ে আসতে চেষ্টা করতেছে, এবং টার্কি এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের সামরিক ব্যাপারে হ্যাঁ। চুক্তি হচ্ছে। সৌদি আরবে আমেরিকার ইনভলভমেন্ট অন্যান্য মিডল ইস্ট কান্ট্রির মতো একেবারে তাবেদার সরকারের মতো না, কিছুটা সৌদি আরবের কন্ট্রোল আছে। সৌদি আরবের কন্ট্রোল আছে, তাদের আর্থিক অবস্থা মজবুত, এবং কিছুটা সামরিক শক্তিও একেবারে তুচ্ছ করার মতো না। কিন্তু ওটি বাহরাইন তো দ্বীপরাষ্ট্র, সিঙ্গাপুরের মতো। আর আমি কাজে আছেই বা কয়জন। কাতার অত্যন্ত ছোট, আমিরাত টামিরাতে গেলে খুব বিশাল কিছু না। তো ফলে ওখানে আমেরিকান ঘাঁটি ছিল তাদের সিম্বল অফ ডিফেন্স আর কি।
বলে এইসব দেশ দাঁড়ানোর কোনো আমি কোনো সুযোগই দেখি না। টার্কির এরদোগানকে আমি বুঝতে পারি না। আচ্ছা, ইসলামের কথা বলে, তার দলও ইসলামের কথা বলে, কিন্তু তারা ইসলামের জন্য কোনো ত্যাগ স্বীকার করে না। বাংলাদেশের বিভিন্ন ইসলামী শক্তিকে দাওয়াত দিয়ে খাওয়ায় দেওয়ায় নানানভাবে সহযোগিতা করে, কিন্তু মুসলমানদের এখন ইমান প্রমাণ করার যে কয়েকটা ক্ষেত্র, আল-আকসা মসজিদকে মুক্ত করা, গাজার মুসলমানদের রক্ষা করা, লেবাননে এখন আপনার আপনার এই ট্রাম্প যদি দেখে জাপানের মতো তিনি এই ধরাশে হচ্ছেন, তিনি বেপরোয়া বা পারমাণবিক অ্যাটাক না অ্যাটাক করতে যদি অ্যাটাক করে বসে ইরানে। না, এটাতে সমস্যা হচ্ছে যে ট্রাম্পের একার কাছে তো পারমাণবিক, রাশিয়ার কাছেও আছে। তো ইরান আঞ্চলিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভৌগোলিকভাবে নিকটবর্তী বিপজ্জনক কোনো দেশ না। তো কিন্তু এখানে যদি মারতে যায়, ইরানে মারতে গেলে কিন্তু এটা রাশিয়া এফেক্ট করবে, রাশিয়াকে চীনকে এফেক্ট করবে। তাদের কিন্তু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ওয়াশিংটন পর্যন্ত পৌঁছতে পারে, তাই না? এটার আশঙ্কা নাই। পৃথিবীতে পারমাণবিক শক্তি যাদের আছে, তারা কেউ অন্যের পারমাণবিক শক্তি ব্যবহার করে যদি বসে থাকে, ধ্বংস হয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবী তো অর্ধেক ধ্বংস হয়ে যাবে, এটা একটা কোনো সন্দেহ নাই এর মধ্যে আপনার। এটার কোনো চান্স নাই। এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের যে রেঞ্জে যুদ্ধ হচ্ছে, এটা আপনি ধরে নিতে পারেন যে একটা 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 নৌবহর সহায়তা নিয়ে বড় আকারের আকাশ যুদ্ধ, আমেরিকান সাইড থেকে এয়ার অ্যাটাক, আর এয়ার অ্যাটাক মেইনলি বিমান আক্রমণ, বিমান হামলা। আমেরিকার দিক থেকে ঝাঁকে ঝাঁকে বিমান দিয়ে ওরা বোমা নিক্ষেপ করতেছে, ওরা ল্যান্ডে এনফোর্সমেন্ট করতেছে না, মাটিতে নামাচ্ছে না। তো এটা এটা একটা এয়ার অ্যাটাক। আর ইরান অন্য পথে যাচ্ছে। ইরান কোনো আমেরিকানদের মতো এত বিমান তো আর ইরানের নাই। তারা মূলত এই যে আপনার সস্তা কিন্তু কার্যকর ড্রোন, মিসাইল, এগুলা ব্যবহার করতেছে, এবং এগুলা তারা তেলের বিনিময়ে চীন থেকে পাচ্ছে, রাশিয়া থেকে পাচ্ছে, হয়তোবা অন্যান্য দেশ থেকে কারণ তারা আপনার পাচ্ছে। পূর্বে জাপানে জাপানে যে পারমাণবিক অ্যাটাক করেছিল, সেখানে তো আমেরিকাকে বিচারের বিষয়টা হলো জাতিসংঘ অকার্যকর হয়ে গেছে। এখন বিশ্বে তো কোনো সেমন কার্যকরী কোনো সংস্থা নয় যে আমেরিকা বলুন, রাশিয়া বলুন, আর ইসরায়েল বলুন, তাদেরকে বিচারের মুখোমুখি করে এই মানে অনৈতিক যুদ্ধ থেকে তাদেরকে থামানো যায়। কার্যকরী কোনো সংস্থাই তো পৃথিবীতে নাই, এবং কোনো গার্ডিয়ান নাই পৃথিবীতে। ওই বোমা হামলার পরে, বোমা হামলার পরেই তো বর্তমান জাতিসংঘ, আগে জাতিপুঞ্জ ছিল, তাই না? এখন তো হচ্ছে ইউনাইটেড নেশনস। জাতিসংঘ আগে ছিল জাতিপুঞ্জ, ইউনিয়ন অফ নেশনস। তো জাতিপুঞ্জটা ভেঙ্গে দিয়ে নতুন যেটা করলো, এটা তো আমেরিকানরাই জাতিসংঘ একটা করলো, যাতে এই বিচারের মুরল সেই থাকে। এইটার কেন্দ্রীয় অফিস থাকবে নিউ ইয়র্কে। এটা সবচেয়ে বেশি বাজেট দিবে আমেরিকা এই জাতিসংঘের। সুতরাং মুরল সে বসাই দিল। এই মুরল আমেরিকায় বৈশা আমেরিকার কাছ থেকে সব বেশি চাঁদা নিয়ে আমেরিকার কি বিচার করবে? ওরা তুই রাস্তা বন্ধ করে দিচ্ছে। জাতিসংঘ মানে কি? একটা বৃহতাংশে আমেরিকার স্বার্থের প্রতিভূ, আমেরিকার স্বার্থ রক্ষা করে, তাই না? তারা তার খুব বেশি আমেরিকার সাথে কনফ্লিক্টে যায় না। হয়তো ন্যারেটিভ দেয়, নৈতিক দু চারটা কথা বলে, কিন্তু কোন জায়গায় অবস্থান নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে? এই যে এই যে আপনার ভেনিজুয়েলার হুগো সাবেদরে আনলো, একটা কথাও তো জাতিসংঘের মহাসচিব বলে নাই। কারণ আপনার ভেনিজুয়েলা অ্যাটাক করে ট্রাম্প মাদুরোকে ধরে নিয়ে আসলো, এটা পার পেয়ে যাচ্ছে। সে কিউবা অ্যাটাক করতে চাচ্ছে, সে যা ইচ্ছে তাই করতেছে। সে নেতানিয়াহু গাজা তছনছ করে দিছে। গাজায় ধরুন একেবারে 24 লাখ মানুষকে উদ্বাস্তু বানাই দিছে, লক্ষাধিক মানুষকে জীবন্ত হত্যা করছে। তা নেতানিয়াহু ট্রাম্প তো পার পেয়ে যাচ্ছে স্যার। যেহেতু পার পেয়ে যাতে দেখতেছে, আমার বিশ্ব সামনে এমন কোন ইফেক্টিভ কোন ইয়ে নাই, মানে আপনার প্রতিষ্ঠান নাই যে আমাদেরকে নিয়ে তারা ইয়ে করবে, বিচার করবে, আমাদের এই পরিস্থিতি, অনৈতিক যুদ্ধকে থামাই দেবে। কিন্তু নেতানিয়াহু, বিচার ট্রাম্প তো এই পরিস্থিতি দেখে তো তারা মানে উন্মাদনায় মেতেছে। যুদ্ধ করে করে আমরা এটাকে সব ইয়ে করব, যাকে টার্গেট দেবো তাকে ঘায়েল করব। লক্ষ্য অর্জন হয় নাই, আগে হয়েছে। এর আগে আপনি 67 যুদ্ধে আপনার গুলান উপত্যকা, সিরিয়ার, মিশরের
আপনার সিনাই উপত্যকা এগুলো দখল করছে ইসরায়েলিরা, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এলাকা দখল করছে, কিন্তু এই যুদ্ধে তো কিছু অর্জন করতে পারে নাই। শুধু লেবাননে কিছু অংশ দখল করার চেষ্টা করছে, এটা ধরে রাখতে পারবে না। এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার অস্ত্রশস্ত্রের ক্ষতি ও টাকার অঙ্কে বহুত বড় আকারের ক্ষতি, এবং তাদের দেশের ভিতরে অর্থনৈতিক বিপর্যয়, আন্তর্জাতিক বিশ্বের প্রভাব। আমেরিকার এখন সবাই ইজি মনে করতেছে। একটি ইরান, তার সাথে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মিটিং করে, আপনি বুঝেন, যেখানে স্পিকার যায় তার, আপনি তাদের লেভেলটা দেখেন, আমেরিকার হাইয়েস্ট লেভেলের সাথে ইরানিরা বসে মিটিং করছে একাধিকবার একাধিকবার। এবং ইরানের সাথে আপনি একটা চুক্তি মনে করা কি, তারা ইরানকে একটা শক্তি মনে করে। এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং এই যুদ্ধে তো এখনো পর্যন্ত একটা ভারসাম্য আছে, একতরফা হচ্ছে না। একতরফা হচ্ছে না, আক্রমণ করতেছে। যখনই আপনার ইরান পাল্টা আক্রমণ করতেছে, ওরা কি করে, ওরা একটা টেস্ট করে যে এক রাতের মধ্যে একটা বড় আকারের হামলা করে আমরা 10টা মাইল দিতে পারি, পরে দেখে কিছুই হয় নাই। তাকে হয়তো ইসরায়েল মানে নেতানিয়াহু ব্লু প্রিন্ট দিছে, তুমি এক রাতের মধ্যে 80টা লোকেশনে হামলা করো, কাল সকালে দেখবে ইরান ঠান্ডা হয়ে গেছে। দেখা যায় ওই কাল সকালে ওই খবরের আগে ইরান 85টা হামলা চালাই দিছে। নেতানিয়াহু মিসগাইড করতেছে আমেরিকাকে। হি ইজ এ ব্লাডি ফুট, হি ইজ ব্লাফিং। সে একটা প্রতারক, ফ্রড। সে তার মানে তার ব্যক্তিগত এবং গোষ্ঠী স্বার্থের জন্য, আমেরিকা এবং ট্রাম্প তো একটা উন্মাদ প্রকৃতির লোক, তাকে একটা সুস্থ লোক বলা যায় না। সে আপনার ন্যাটোর সাথে সম্পর্ক চরম খারাপ অবস্থায় নিয়ে গেছে, স্পেনের সাথে বলছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। এটা একটা মিসগাইডেন্স উপর হচ্ছে। আপনি কি গত শতাব্দীতে বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র কিন্তু হারছে, ভিয়েতনাম থেকে সরে গেছে, আফগানিস্তান থেকে গেছে, ইরাক থেকে বেরিয়ে গেছে। আমেরিকানরা কোথাও কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, কিন্তু একটা ফেস সেভিং ছিল, মুখরুকাল রুমাল ছিল, চুক্তি বেরিয়ে গেছে। এখন পর্যন্ত সেই মুখরুকাল রুমাল হয় নাই। ওরা এই যে মাঝে মাঝে বিরতি থেকে বাইরে আসে, আচ্ছা একটা ট্রাই করে যে ইরানরে পায়ে ধরানোর, যে আমরা তো একটা চুক্তি করলাম সমান সমান, বলতেছে এটা তো সমান সমান হয়ে তাহলে গেছে। আপনার এই বাস্তবতায় আগামী দিনে বিশ্ব তো অনিরাপদ হয়ে যাচ্ছে। বৃহৎ রাষ্ট্রগুলো, বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রকে সামরিক শক্তি দিয়ে, মানে পররাষ্ট্রনীতি দিয়ে, সামরিক শক্তি দিয়ে, ভূরাজনীতি দিয়ে কোণঠাসা করতেছে। এবং আপনার বার্মাও তো আমাদের একসময় রোহিঙ্গা পাঠায় হুমকি দিচ্ছিল যুদ্ধের জন্য, এবং আগামী দিনে বার্মাও তো আমাদের জন্য, বাংলাদেশের জন্য থ্রেট হয়ে যাচ্ছে, বার্মা, ইন্ডিয়া। তো যাদের সামরিক শক্তি আছে তারা প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলোকে তো টার্গেট করতে চায়, একেবারে একেবারে টার্গেট করে ঠিক আছে, তাদেরকে কোণঠাসা ঠিক করাটা আছে, রাস্তা বেছে কিন্তু নিচ্ছে। আমেরিকা তো এখন আগামী 10 বছরে কোথাও অ্যাটাক করার জন্য অনেক দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। চীন এবং রাশিয়া তার দুর্বলতা চাক্ষুষ দেখে ফেলছে। ইরান একটা মডেল দেখাই দিচ্ছে যে একটা বড় শক্তির সাথে ছোট শক্তি, অপেক্ষাকৃত ছোট শক্তি কি স্ট্র্যাটেজিতে থাকতে পারে, সারা বিশ্বে এটা ছড়াই পড়বে। সারা বিশ্বের দেশগুলোর মধ্যে কিন্তু আপনি ইউরোপ ধাক্কা খাইছে না, গোটা ইউরোপ ধাক্কা খাইছে না। ইউরোপে বিপুল পরিমাণ সৈন্য আছে, ন্যাটোতে আমেরিকান সৈন্য। পাগল যে ট্রাম্প যে কোনো সময় উইথড্র করে দিতে পারে। তাইলে ইউরোপকে ন্যাটোর ওই আর্মিটা রিপ্লেসমেন্ট করতে হবে, তাদের বাজেট বাড়াইতে হবে। ট্রাম্প প্রেসার দিচ্ছে 5% করার জন্য সামরিক বাজেট। স্পেন বলছে 2.5, কেউ কেউ 3 বলছে, কেউ 4 বলছে। তাও যদি বাড়ে তাদের বিজার, তার মানে ইউরোপ যদি সামরিক খাতে বরাদ্দ বাড়ায়, তাহলে তাদের তো আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমে যাবে, কমে গেলে তাদের স্বাধীনতাও বেড়ে যাবে। কেন ইউরোপ এখন পর্যন্ত আমেরিকাকে সমঝায় চলতেছে? কারণ এখনো ইকোনমি ডলার সিস্টেমে আছে, যদি ইউরো যথেষ্ট প্রভাবশালী। আর দ্বিতীয় হচ্ছে যে পুরা ইউরোপ, আপনি জার্মানিতে আর আমেরিকান সৈন্য আছে, এবং সেটা ডিপেন্ডেবল। সব জায়গায় আছে, আপনার কাটিকুটা না, ইতালিতে আছে। গোটা ইউরোপিয়ান ন্যাটো তো একটা বিরাট এনফোর্সমেন্ট আছে ইয়ে। তো ফলে যদি এই চাপের মুখে ন্যাটোর মেম্বাররা, আপনার ফ্রান্স জার্মানির বাইরে যারা আছে, ন্যাটোর মেম্বাররা যদি তাদের সামরিক ব্যয় বাড়ায় এবং সেখানে মোটামুটি ভাবে সামরিক সক্ষমতা বাড়ায়, তাহলে বিশ্বে তো ক্ষমতার ভারসাম্য আসবে, ক্ষমতার ভারসাম্য আসবে, এক কেন্দ্রিকতা কমে যাবে। এবং আমেরিকার তো, আমি মনে করি যে আমেরিকার হাত অনেক দুর্বল হয়ে গেছে ইরান যুদ্ধের মাধ্যমে। এটার সুফল সারা পৃথিবী পাবে। যেভাবে দাবড়ে বেড়াইছে পৃথিবীকে, এখন তো আমেরিকার কথা স্পেন শুনছে না, আপনি মেলানি শুনছে না, ইতালির মেলানি শুনছে না।
জার্মানির চ্যান্সেলর বলছে যে উনি ইরানিদের সাথে উনি তো পাইরে উঠতেছে না, উনি তো ওদেরকে ক্লিন ডিফিট করতে পারে নাই, একথা বলছে না। ইরান তাকে নাকারি চুবানি খাওয়াচ্ছে। সাবেক অবস্থায় মনে করি এটা একটা ভালো টাইম, এটা একটা ভালো টাইম। এই যে বিশ্বে বর্তমান সময় কতগুলা পাগল, এই যে একটা গানে বলে পাগল, আপনি সবচেয়ে বড় পাগল ট্রাম্প, এক পাগল আছে ইন্ডিয়া নরেন্দ্র মোদী, আপনার এদিকে নেতানিয়াহু, চীনের লিপিন পুতিন, এগুলো সব পাগল টাইপের সরকার। তো এই 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 যে পাগলের সংসারে যে যে আগুনটা লাগছে, এটা একটা ঠেলা এবং ধাক্কার মধ্য দিয়ে কিছুটা বিশ্বের পরিস্থিতি ভারসাম্যপূর্ণ হবে। জি, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আগামী দিনের ভূ রাজনীতি কথা বলবার জন্য। তা বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে, বাংলাদেশ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আছে, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও বাংলাদেশ সরকার চ্যালেঞ্জের মধ্যে আছে। জনাব তারেক সাহেবের সরকার, তারেক সাহেবের সরকার যেন সুশাসন দিয়ে বাংলাদেশকে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে। পাশাপাশি জাতিসংঘ যেন একটা কার্যকরী সংস্থা হয়, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান তিনি ক্রন্দন করে জাতিসংঘের মিটিং এ বলেছেন যে গাজার যে পরিস্থিতি, তারা জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা থেকে দেখেছে যে গাজার যে অমানবিক পরিস্থিতি তা বর্ণনার বাইরে। তাই এই নেতানিয়াহু যুদ্ধের জন্য থেমে যায়, এই অনৈতিক যুদ্ধ, এবং নেতানিয়াহু দৌরাত্ম্যের জন্য বিশ্বে মধ্যপ্রাচ্যে কমে যায়, ট্রাম্পের উন্মাদনা থেমে যায়, ট্রাম্প পুতিন সকল যুদ্ধবাদীদের উন্মাদনা থেকে থেমে যায়। এবং নজরুলের ভাষায়, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, আমরা সেই দিন হব শান্ত। আমরা যারা প্যাসিফিস্ট আছি, আমরা যুদ্ধ নাই শান্তি চাই, সেই প্যাসিফিস্ট জনগোষ্ঠীর জন্য আমরা সমস্ত যুদ্ধ থেমে যাক, পৃথিবীতে শান্তি আসুক, এই প্রত্যাশা। আবার অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়া দিয়ে স্বদেশ বিদেশ নিয়ে কথা বলবার জন্য 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সাথে আগামীতে আবার অন্য কোনো আয়োজনে অন্য কোনো বিষয়ে আপনার সাথে আমাদের দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশায়। দর্শকবৃন্দ, আপনারা প্রোগ্রামগুলো দেখবেন, কমেন্টস করবেন, আপনাদের দেখা এবং কমেন্টস নিয়ে ভিন্ন কোনো আয়োজন নিয়ে আমরা 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আমি নজরুল ইসলাম সাচি। হয়তো পৃথিবীতে আগামীতে যা বলার, সেই না বলা কথাগুলো আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনাকে বিবেকের জায়গা থেকে স্বদেশ এবং বিদেশ নিয়ে কথা বলবার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে